প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই। বইয়ের নাম ব্ল্যাক মেইলার। এখন শুরু করছি চতুর্থ অংশ। অবশেষে পেন্সিল নামিয়ে রাখলেন জেনারেল। দরজায় দাঁড়ানো সেপাইয়ের দিকে তাকিয়ে ইশারা করলেন। এক গ্লাস পানি এনে দিল সেপাই। কাপা হাতে গ্লাসটা তুলে নিয়ে ঢক ঢক করে গিলে ফেলল ফু। উপরে নিচে মাথা ঝাঁকিয়ে বলল, থ্যাংক ইউ জেনারেল। কোলা ব্যাঙের স্বর বেরোলো কণ্ঠ থেকে। আপনার মতো ভালো মানুষ আমি কমই দেখেছি। গিলাসটা ওর হাত থেকে প্রায় কেড়ে নিল সেফাই। সামান্য থমকে গিয়ে জেনারেল দিকে তাকিয়ে হাসল ফু। এবার আমার পিপলস রিপাবলিকে ঢুকে পড়াটা মাফ করবেন তো? সত্যি বলছি, আমি ইচ্ছে করে ঢুকিনি। হাত নেড়ে ওকে থামিয়ে দিলেন জেনারেল। তবে নরম হয়ে এসেছে দৃষ্টি। তাতে আশা জাগলো ফুর মনে। জেনারেল বললেন, সেটা এখনো ভেবে দেখিনি। তবে জেরা করার সময় তুমি কোনো উল্টোপাল্টা জবাব দাওনি। এটা তোমার পক্ষে যাবে। শেষ কথাগুলো আর কানে গেল না ফুর। তার আগেই কালো অন্ধকার নেমে এলো চোখের সামনে। টেবিল থেকে কাত হয়ে পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি ধরে ফেলল ওকে সেফাই। রেডিও অপারেটরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন জেনারেল। উঠে দাঁড়ালো অপারেটর। সে আর সেপাই মিলে ফুকে ধরাধরি করে নিয়ে গিয়ে খাটিয়ায় শুইয়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন জেনারেল হিং কু ফুয়ান। বেশ বেশ স্পষ্ট ইংরেজিতে বললেন, উফ, হ্যামলেট নাটকে অভিনয় করতে গিয়েও এত ক্লান্ত হইনি। দরজা খুলে ঘরে ঢুকলো রানা ও সোহানা। দুজনের পরনেই স্ল্যাক্স আর সোয়েটার। হাসি মুখে এগিয়ে এসে জেনারেলের হাত চেপে ধরল রানা। তোমাকে একটা অস্কার দিয়ে দেয়া উচিত ওয়াং। তোমাদের সব কথা টেপে রেকর্ড করে নিয়েছি। মাত্র 24 ঘন্টা রিহার্সাল দিয়ে যে অভিনয় করলে, সত্যি প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না। কেমব্রিজের পেমব্রোক কলেজ থেকে অভিনয়ের উপর ডিগ্রি নেয়া রানার চীনা বন্ধু ওয়াং শি চেন হেসে বলল, তুমি যেভাবে শিখিয়েছ সেভাবেই করেছি। আমি তো আর কখনো আর্মিতে ছিলাম না। কিন্তু তোমার কথাবার্তায় আমার নিজেরই ভুল হয়ে যাচ্ছিল। হয়তো সত্যিই তুমি আর্মির জেনারেল। যাকে আবার তোমাকে দেখলে চিনতে পারবে না তো ও? না, পারবে না। চিক প্যাড দুটো খুলে ফেললে আর মাথায় আবার চুল গজিয়ে গেলে আমি তখন অন্য মানুষ। তাছাড়া এমনিতেই হংকংয়ে বিশেষ আসে টাসে না। বিশেষ আসে টাসে না। এলেও কিছু করতে পারবে না। যাকে বাদ দাও ওসব। আসল কথা বলো। ওর কথা থেকে তোমার লোকটাকে বের করতে পেরেছো? হ্যাঁ, কিলিঙ্গার। সে তো ল্যান্সিউ। গুড। ফুকে দেখালো ওয়াং শি চেন। এটাকে কি করবে? যেখান থেকে তুলে এনেছি সেখানেই ফেলে রেখে আসব, রানা বলল। তবে ওর নিজের বোটে নয়। জেগে উঠেও দেখবে ম্যাকাওয়ের বন্দরে কোনো একটা বোটের মধ্যে পড়ে রয়েছে। ভাবছি, তরল কণ্ঠে সোহানা বলল। ওকে যে ঠকানো হয়েছে সেটা বুঝতে পারবে কি না ও? প্রথমে পারবে না, রানা বলল। তারপর যখন দেখবে বহাল তবিয়তেই কুয়াং টুয়াংয়ে কর্তৃত্ব করছে জেনারেল হুয়ান কি চান, তখন কপাল চাপড়াবে। রানার চোখে মিটি মিটি হাসি। আর তারপর আমার ধারণা আগামী কয়েকটা মাস মাথা ঘামিয়ে প্রচুর সময় নষ্ট করবেও। জানতে চেষ্টা করবে কে বা কারা ওকে ধরে নিয়ে গিয়ে কথা বলতে বাধ্য করেছে। ব্যাংকে নেতিয়ে থেকে হাত পাগুলো টান টান করে দিল সলিল সেন। মুখের ভিতরটা পিত্তরসে ভরে গেছে। আক্ষেপে কেঁপে কেঁপে উঠছে দেহের সমস্ত চাঙগুলো।
সারা গায়ে প্রচণ্ড ব্যথা, কুঁচকে গেছে পরনের নোংরা পোশাকগুলো, জ্যাকেটটা ছেঁড়া। নিজেকে একটা জ্যান্ত কাকতাড়ুয়া মনে হচ্ছে ওর। তবে মগজ অনেকটা সাফ হয়ে এসেছে। টোপাক ও কিলিঙ্গারের সঙ্গে শেষবার দেখা হওয়ার পর যেমন ছিল তার চেয়ে ভালো এখন। ওষুধের আড়ষ্টতাও অনেকখানি কেটেছে জো লুইয়ের কল্যাণে। ব্যাংকের মাথার কাছে কাঠের গায়ে সরু দাগগুলোর দিকে তাকালো ও। নখ দিয়ে আঁচড় কেটে দাগ দিয়েছে, 6টা দাগ। তার মানে অন্তত 6 দিন পেরিয়েছে, যদি ওর অনুমান সঠিক হয়ে থাকে। খুব সাবধানে আর ধীরে ধীরে কাজ চালিয়ে যাচ্ছে কিডন্যাপাররা। এজন্যে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিল। কেন এরকম করছে ওরা সেটাও বুঝতে পেরেছে। প্রচণ্ড নির্যাতনের মাধ্যমে একজন মানুষকে খুব দ্রুত নরম করে ফেলা যায়, কিন্তু তাতে কিছু কিছু মানসিক সমস্যা তৈরি হয়, আর তখন কথা আদায়ে বিঘ্ন ঘটে, কারণ স্মৃতিশক্তি ব্যাহত হয়। তখন যেসব কথা সে বলে তার বেশিরভাগই সঠিক হয় না, গা বাঁচাবার জন্য উল্টো পাল্টা জবাব দেয়। বেশি পরিমাণে বার বিসুরেট জাতীয় ঘুমের বড়ি কিংবা চাও উত্তেজক ওষুধ একই সঙ্গে খাইয়ে দিলে দেহের ভিতরে ভয়ানক একটা পরস্পর বিরোধী আলোড়ন সৃষ্টি হয়, আর তাতেও উদ্দেশ্য পূরণে অসুবিধে হয়। আর সত্যি কথা বলানোর জন্যে খাওয়ানো তথাকথিত ট্রুথ ড্রাগ তো হলো একটা ভুয়া জিনিস। গালভরা গালভরা নাম, কাজের কাজ কিচ্ছু করে না। ওসব ওষুধ খাওয়ালে উত্তেজনা প্রশমন হয়, দ্রুত ঘুম চলে আসে, আবার খরচও বেশি। তার চেয়ে মেথামফেটামিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এই ওষুধগুলো দেহকে প্রাণবন্ত আর মেজাজ ফুরফুরে করে তোলে। প্রচুর কথা বলতে ইচ্ছে করে, মুখে যেন খই ফুটতে থাকে। কথা বলা ঠেকানো রীতিমতো কঠিন হয়ে পড়ে। চোখ বুজে ক্লান্ত দেহটাকে শিথিল করে দেওয়ার চেষ্টা করল সলিল। 6 দিন হয়ে গেছে। হাল ছেড়ে দেওয়ার ভান করে কিছু কিছু মিথ্যে তথ্য দেওয়ার সময় এসে গেছে। তাতে আরো কয়েকটা দিন নির্যাতন থেকে রেহাই পাওয়া যেতে পারে। প্রথম দিনটির কথা ভাবলো, যেদিন দাড়িওয়ালা বিশালদেহী লোকটা এসে ওকে জেরা করার জন্য নিয়ে গিয়েছিল। লোকটার আসল নাম কি জানে না ও, তবে সবাই মিস্টার জো লুই বলে ডাকে। ইতিমধ্যে বাকি সবার নাম জেনে গেছে সলিল। যে বাড়িটা ছোট্ট এই সেলে রয়েছে ও সেই বাড়িটার নামও জানে, শ্যাতো ল্যান সিউ। পিরেনিজের পাদদেশে তৈরি ছোটখাটো একটা দুর্গ। 16 শতকে বানানো এই দুর্গের একটা অংশ 1900 সালে মেরামত করেছিল সেনাবাহিনী। তবে বর্তমানে কেউ আর থাকতে আসে না, হেনরি কিলিঙ্গারের মতো লোকেরা ছাড়া। স্টাডির যে ঘরটাতে কিলিঙ্গারকে প্রথম দেখেছে সলিল, সে ঘরটা এককালে সম্ভবত সিইউ রুম ছিল। ডেস্কের ওপাশে বসেছিল লোকটা। পাশের একটা আর্ম চেয়ারে বসে নখে রং লাগাচ্ছিল ওর সোনালি চুলওয়ালি অসম্ভব মাথামোটা বউটা। পেছন থেকে ধাক্কা দিয়ে সলিলকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল জলুই। বেরিয়ে যাচ্ছিল ইগলের মতো বাঁকা না কলা মহিলাটা। নাম মেরি ফ্রিজেট। এখানকার সবাই শুধু মেরি বলে ডাকলেও জলুই ওকে ডাকে মিসেস ফ্রিজেট। সলিলকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল মেরি। প্রেমময় দৃষ্টিতে স্ত্রীর নেইল পলিশ লাগানো দেখছিল কিলিঙ্গার। সলিলকে নিয়ে জলুই ঘরে ঢুকতেই ফিরে তাকিয়েছিল। জলুই বলেছিল, সলিল সেন, বসো। মাথা ঝাঁকিয়ে মস্ত থাবা তুলে চেয়ার দেখিয়ে সলিলকে বসার ইঙ্গিত করে কিলিঙ্গার বলেছে, বসুন মিস্টার সেন। মেরি, তুমি এখন মনের গভীরে লুকানো তথ্য জেনে নিতাম।
মেরি, তুমি এখন যাও। ডেস্কে কিলিঙ্গারের মুখোমুখি বসেছে সলিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেছে লোকটার দিকে। কোন দেশি বোঝার চেষ্টা করেছে, সম্ভবত আমেরিকান। তবে লোকটা যে ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ ছিল না। জলুই সরে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে। সলিলের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলেছে, কিলিঙ্গার, আসল কথায় আসা যাক মিস্টার সেন। গত কয়েকদিনে প্রচুর চিন্তা করার সময় পেয়েছেন। আপনার মতো বুদ্ধিমান লোকের নিশ্চয় বুঝতে অসুবিধা হয়নি মূল্যবান গোপন তথ্য আদায়ের জন্যই আপনাকে এখানে ধরে আনা হয়েছে। খিলখিল করে হেসেছে সোনালি চুলো মহিলাটি। এই যেমন গোপন ফর্মুলা টর্মুলা, তাই না ডিয়ার? হয়তো নতুন ধরনের কোনো অ্যাটমিক সাবমেরিনের কার্বুরেটর। তুমি থামো হানি, মোলায়েম স্বরে কিলিঙ্গার বলল। আমি এখন এই ভদ্রলোকের সঙ্গে জরুরি কথা বলছি। সলিলের দিকে তাকালো। এত ঘামছেন কেন? আপনার গোপন তথ্য তো এখনই শুনতে চাইছি না আমরা, বরং আমাদের ব্যবসার কথা বলি, শুনুন। ডেস্কে রাখা একটা সিগারের বাক্স খুলল। সলিলের দিকে তাকালো। সিগার? শুকনো কণ্ঠে জবাব দিল সলিল। না, থ্যাংক ইউ। একটা সিগার ধরিয়ে চেয়ারে হেলান দিল কিলিঙ্গার। চুরুটের জ্বলন্ত মাথাটার দিকে তাকালো। সোজা সাপটাভাবেই বলা যাক, আপনি ব্ল্যাকমেইলের ব্যবসা আমি ব্ল্যাকমেইলের ব্যবসা করি। ব্যবসায়ী। আমি একে খারাপভাবে দেখি না। এক একজন মানুষ এক এক ব্যবসা করে। ফোর্ডও তো গাড়ির ব্যবসা করত, সে কি খারাপ? যাকগে, একটা প্রশ্ন করি আপনাকে মিস্টার সেন, সবচেয়ে বেশি টাকা আজকাল কোনখান থেকে আসে বলুন তো? টাকাও বেশি, অথচ ট্যাক্সও দিতে হয় না। সলিল জবাব দিল, আপনিই বলুন। ক্রাইম মিস্টার সেন, অপরাধ জগৎ থেকে। ড্রাগ, চোরাচালান, পতিতাবৃত্তি, ডাকাতি, হাইজ্যাকিং, জুয়া, এসব থেকে প্রচুর টাকা আসে। কিন্তু এগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বড় বেশি, পুলিশি হামলার ভয়ও বেশি। কিন্তু ব্ল্যাকমেইলের ব্যাপারটা অন্যরকম। সামনে ঝুঁকে সিগারের জ্বলন্ত মাথা দিয়ে বাতাস খোঁচা দিল কিলিঙ্গার। এটা একমাত্র অপরাধ যেখানে শিকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়, ঠিক? আর ব্ল্যাকমেইলারের চেয়ে ব্ল্যাকমেইল যে হয় সেই পুলিশকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলুন? সলিল কিছু বলার আগেই কিলিঙ্গারের স্ত্রী বলল, ঠিক মাই ডিয়ার। দুই হাতের 10 আঙুল সরিয়ে স্বামীকে নখগুলো দেখালো। রংটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হানি, খুব সুন্দর। তো মিস্টার সেন, এই ব্যবসাটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? একটা মুহূর্ত স্ত্রীর দৃষ্টিতে কিলিঙ্গারের দিকে তাকিয়ে থেকে জবাব দিল সলিল, খুব বেশি না, তবে আমাকে মক্কেল হিসেবে মূল্যবান ভাবলে ভুল করবেন। হাসল কিলিঙ্গার। আপনি মক্কেল নন মিস্টার সেন, আপনি আসলে কাঁচামালের ডিপো, যেখান থেকে প্রচুর মূল্যবান মক্কেল সংগ্রহ করা যাবে। যে ব্যবসা করছি তাতে সবসময় আমাদেরকে নতুন নতুন মক্কেলের খোঁজে থাকতে হয়। আমেরিকায় মানসিক চিকিৎসার জন্যে 6টা বিশাল প্রাইভেট নার্সিং হোম খুলেছিলাম আমি। অবৈধ কাজ বলতে পারবেন না, তাই না? ওসব ক্লিনিকে পরামর্শ নিতে আসতো রুগী, ভর্তি হতো। ওদের রেকর্ড দেখতাম। কেউ বিষণ্ণতায় ভোগা রুগী, কেউ যৌন সমস্যার কারণে ভর্তি হতো, কেউ বা মাতলামি সারাতে। কিছু কিছু জটিল মানসিক রুগীও আসতো। রোগগুলো কেন হয়েছে ওদের খুঁজে বের করার চেষ্টা চালাতাম আমরা। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে সম্মোহন আর আধুনিক ওষুধের সাহায্যে বের করে আনতাম ওদের মনের গভীরে লুকানো তথ্য। জেনে নিতাম ওদের কার কি দুর্বলতা। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন মিস্টার সেন। তিক্ত কণ্ঠে জবাব দিল সলিল। কার কি দুর্বলতা সেসব জেনে নিয়ে ওদের ব্ল্যাকমেইল করতেন? ঠিক ধরেছেন। এক জায়গায় বেশি দিন ব্যবসা চালাতে গেলে কিছু তো অসুবিধে হয়ই। তাছাড়া ব্যবসা না বাড়ালে রোজগার কমে যায়।
তাই ওখানকার ব্যবসা দেখাশোনার জন্যে লোক রেখে দিয়ে চলে এসেছি ইউরোপে কাঁচামালের খোঁজে। তবে এখানে আমেরিকার মতো অত সহজে নার্সিংহোমের অনুমতি দিতে চায় না কোনো সরকার। ফ্রান্স, সুইডেন, জার্মানি, স্পেন, ইটালি, ইউকে, কোথাও না। মুখ তুলে তাকালো ওর স্ত্রী। স্বামীর কথায় যোগ করলো, ওরা বলে আমরা বিদেশি। বুঝুন দেখি, বিদেশি হলেও সেবা করার অনুমতি দিতে বাধাটা কোথায়? হাদার দল। ওরা ওদের নিয়ম মেনে চলে হানি। হাদা বলার কিছু নেই, শান্ত কণ্ঠে বলল কিলিঙ্গার। সলিলের দিকে ফিরল আবার। তাহলে বুঝতেই পারছেন আমাদের অসুবিধাটা। আপনার কাছ থেকে কাঁচামাল জোগাড় করে আমরা কাজ শুরু করতে চাই। ভুকুটি করল সলিল। আপনার কথা বুঝতে পারলাম না, মিথ্যে কথা বলল। দুই হাত ছড়ালো কিলিঙ্গার। আপনি এমন একটা প্রতিষ্ঠানের ইউরোপিয়ান চিফ, আমরা খোঁজ নিয়ে জেনেছি বিভিন্ন জায়গায় প্রচুর যোগাযোগ রয়েছে আপনার। আন্ডারওয়ার্ল্ড সহ নানা লোকের সঙ্গে ওঠা বসা পরিচয় আছে। অনেক অপরাধীদের চেনেন, অনেকের অনেক গোপন তথ্য জানেন। খুব বেশি না, আপনি আমাদের মাত্র 60 জনের নাম বললেই চলবে। অসম্ভব, এত লোকের নাম আমি পাবো কোথায়? পাবেন, চেষ্টা করলে আরো অনেক বেশি লোকের নাম পাবেন। তবে আপত্তি যখন করছেন, ঠিক আছে, 10 জন বাদ দিলাম। 50 জনের নাম বলুন, তাতেই হবে। কোথায় কোন নতুন অস্ত্র, বোমা, মানুষ মারার জিনিসপত্র তৈরি হচ্ছে সেসব জানতে চাই না আমি। আমি শুধু তাদেরই নাম জানতে ইচ্ছুক যারা এমন কিছু করে বসে আছে যা ফাঁস হয়ে গেলে বিপদে পড়বে। আর ফাঁস যাতে না হয় তার জন্য নিয়মিত কিছু মাসোহারা দিয়ে যাবে আমাকে। মুখ খুলতে যাচ্ছিল সলিল, হাত তুলে থামিয়ে দিল কিলিঙ্গার। আরেকটা কথা, ধনী মক্কেল হলে খুবই ভালো, না হলেও অসুবিধে নেই। নিয়মিত মাসোহারাটা দিয়ে যেতে পারলে আমরা খুশি। যতটা দেওয়ার সামর্থ্য নেই ততটা দাবি করি না আমরা। দাঁড়ান, আরেকটু বুঝিয়ে বলি। মক্কেলের উপর এতটা চাপ সৃষ্টি করি না আমরা যাতে ও ভেঙে পড়ে। শুধু অল্প অল্প করে রস চিপে নিই। মোটা আঙুলগুলোকে এমনভাবে বন্ধ করলো যেন চামড়া ছাড়ানো কমলা চিপছে। মক্কেল যতটা দেওয়ার ক্ষমতা রাখে তার চেয়ে অন্তত 25% কম দাবি করি আমরা। ফলে মনে মনে আমাদের উপর ক্ষিপ্ত থাকলেও সহজে পুলিশের কাছে যায় না ওরা। কিছু বুঝলেন? অর্থাৎ কোনো রকম ঝামেলা না করে টাকাটা দিয়ে যায়। 90% ক্লায়েন্ট তাই করে। আজ পর্যন্ত মাত্র 3 জন মাথা ঠিক রাখতে না পেরে পুলিশকে জানিয়ে দিয়েছিল। পুলিশ শুধু আমাদের রিসিভিং এজেন্সির সন্ধান করতে পেরেছে, আমাদের টিকিও ছুঁতে পারেনি। এ ধরনের ঘটনা ঘটলে সেটা চাপা দেওয়ার ব্যবস্থা করে মিস্টার জো লুই। লোকগুলোকে ধমক ধমক দিয়ে আসে। আরে না, ওসব ঝামেলার মধ্যে যায় না মিস্টার জো লুই। সেফ খুন করে, এমনভাবে কাজটা করে মনে হয় অ্যাক্সিডেন্ট পুলিশও ধরতে পারে না। এসব কাজে ও একটা শিল্পী, আপনার তো জানার কথা। কিন্তু পুলিশ আপনার রিসিভিং এজেন্সির খোঁজ পেয়েই যায়। পায়, তবে বিদেশের এমন জায়গায় রাখা হয় ওসব এজেন্সি, ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। সরাসরি অ্যাকশনে যেতে পারে না পুলিশ। এফবিআই কিংবা ইন্টারপোলের সাহায্য নিতে হয়। আমাদের এজেন্টরা ওদের কাছে কোনো কথাই স্বীকার করে না। আশ্চর্য হয়ে কপালে চোখ তুলে বরং জিজ্ঞেস করে, কেউ যদি নিয়মিত চ্যারিটি রিলিফ ফান্ডে টাকা দেয় তাকে ব্ল্যাকমেইল বলে কিভাবে? তাহলে কি সে টাকা ফেরত চায়? আর সেটা আদায়ের জন্যই ব্ল্যাকমেইলের মতো উদ্ভট কাহিনী বানিয়ে বলছে? বেশ, ওদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি। পুরো টাকাটাই নিয়ে যাক, এবং জীবনে আর কোনো দিন ওদের কাছ থেকে কোনো সাহায্যের টাকা আমরা গ্রহণ করব না। হাসল কিলিঙ্গার। পুলিশ ভাবে যে লোক ব্ল্যাকমেইলের ব্যাপারে অভিযোগ করেছে সে হয় পাগল, নয়তো ওদের সঙ্গে মজা করেছে।
তারপর যখন লোকটা আত্মহত্যা করে কিংবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ওদের ধারণা যে ঠিক সে ব্যাপারে আরও নিশ্চিত হয়ে যায় পুলিশ। তবে বারবার এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ সজাগ হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ঘটে না। পুলিশের কাছে যেতে ভয় পায় ব্ল্যাকমেইলের শিকার বেশিরভাগ লোকই। অনেক কষ্টে চেহারাটাকে স্বাভাবিক রাখল সলিল। দুঃখ কণ্ঠে বলল, আপনার কাজে লাগতে পারে এমন কোনো তথ্য নেই আমাদের কাছে। মাথা দেখালো কিলিঙ্গার। জানি, এ কথাই তো বলবেন। তবে আমাদের কোনো তাড়াহুড়ো নেই মিস্টার সেন। চিন্তা ভাবনার জন্যে সময় দেয়া হবে আপনাকে। চেয়ার থেকে বিশাল বহুটা টেনে তুলল ও স্ত্রীর কাছে গিয়ে বলল, এসো হানি, চেয়ার ছেড়ে এখন স্বামীর কোলের উপর বসো। নির্লজ্জের মতো হেসে উঠল এমিলি। তাকিয়ে আছে সলিল। একটা আর্ম চেয়ারে বসতে দেখলো কিলিঙ্গারকে। ওর কোলের উপর গিয়ে বসলো এমিলি। এক হাতে ওর কোমর জড়িয়ে ধরল কিলিঙ্গার। জলুইয়ের দিকে তাকিয়ে বলল, তোমার কাজ শুরু করো, তবে 2 মিনিটের বেশি 1 সেকেন্ডও না। কালো ব্লেজার পরা লোকটা, যাকে ভাইকিং কিংবা ক্রুসেডার বলে চালিয়ে দেয়া যায়, অনায়াসেই দ্রুত এগিয়ে এলো। সলিলের একটা হাত ধরল। কিছু বুঝে ওঠার আগেই সলিল দেখল চেয়ার নেই, আর চেয়ারে নেই আরও। এত শক্তি থাকতে পারে কোনো মানুষের দেহে কল্পনাই করতে পারেনি। 1 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে পারল না ও। জলুই এর একটা আঙুল দুবার খোঁচা মারল ওর দেহে। একবার কাঁধের জোড়ায়, একবার উরুর জোড়ায়, নার্ভ সেন্টারে। সলিলের মনে হলো ইস্পাতের দণ্ড দিয়ে আঘাত করা হয়েছে ওকে। হাত আর পায়ে অবর্ণনীয় ব্যথা ছড়িয়ে পড়ল। দেহটা ভাঁজ হয়ে গেল, দরাম করে মাটিতে পড়ল। পরক্ষণে জলুই এর জুতোর ঠোকা লাগলো এক পায়ের হাঁটুর এক পাশে। দাঁতে দাঁত চেপে আর্তনাদটা ঠেকালো সলিল। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকলো। গঙ্গানি বেরোচ্ছে গলার গভীর থেকে। এক টানে ওকে তুলে দাঁড় করালো আবার জলুই। হাত চালালো সলিল, কিন্তু আগেই কাবু হয়ে গেছে বলে ওর মনে হলো যেন পানির নিচে ঘুষি মারছে। খপ করে হাতটা ধরে ফেলল জলুই। মুচড়ে ধরে জোর এক ধাক্কায় ফেলল চেয়ারের উপর। নতুন ব্যথার ঢেউ ছড়িয়ে গেল সলিলের দেহে। ওর মনে হলো হাতটা ভেঙে গেছে। পরের সময়টুকু প্রচণ্ড যন্ত্রণা আর দুঃস্বপ্নের মধ্যে কাটালো যেন ও। দ্রুত কাজ করে যাচ্ছে জলুই। নিখুঁত পেশাদারি ভঙ্গি, যেন স্বনামধন্য কোনো সার্জন অপারেশন করছে রোগীর দেহে। বেশিরভাগ ব্যথা দিচ্ছে নার্ভ সেন্টারগুলোতে, মাঝারি আঘাত করে, হাড় না ভেঙে, পেশি জখম না করে। কখনো মেঝেতে আছড়ে পড়ছে সলিল, কখনো হাঁটু ভাঁজ করে বসে পড়ছে, কখনো লাফিয়ে উঠছে শূন্যে। একটা তুলো ভর্তি পুতুলের মতো ওকে নিয়ে যেন খেলা করছে জলুই। উপরে তুলছে, নিচে ফেলছে, ঝাঁকি খাওয়াচ্ছে। একবার জন্তুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে যখন নিজেকে মেঝে থেকে টেনে তুলছে সলিল, চোখ পড়ল কিলিঙ্গা ও তার স্ত্রীর দিকে। মহা উৎসাহে সলিলের যন্ত্রণা উপভোগ করছে দুজনে। জ্যান্ত আনন্দে সাপের মতো শরীরে মোচড়াচ্ছে উত্তেজিত এমিলি। জল জল করছে চোখ। 2 মিনিট পেরিয়ে যাওয়ার পর মেঝেতে কুকুরের মতো কুকড়ে শুয়ে হাঁপাতে থাকলো সলিল। পিছিয়ে গেল জলুই। নিজের কানে নিজের ফুফানি আর গোঙানি শব্দ অদ্ভুত লাগলো সলিলের। মনে হলো বহু দূর থেকে শুনতে পাচ্ছে শব্দগুলো। চোখ দিয়ে পানি গড়াচ্ছে। কখনো কল্পনাও করেনি ওর মতো ট্রেনিং পাওয়া একজন এসপিওনাজ এজেন্টকে কেউ এমন অনায়াসে 2 মিনিটের মধ্যে এই অবস্থায় নিয়ে আসতে পারে। কিছুক্ষণ পর নিজের সেলে বিছানায় পড়ে এই কথাগুলোই ভাবছে ও। রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা একই সঙ্গে খেলা করছে মনের ভিতর।
ভাবছে এ লোকের সঙ্গে পারার প্রশ্নই ওঠে না। কিন্তু কতদিন সহ্য করতে পারবে ও এই অত্যাচার? কতদিন মুখ না খুলে থাকতে পারবে? নানাভাবে নির্যাতন চালাবে ওরা ওর উপর, চালাতেই থাকবে, ওর মুখ খুলিয়ে ছাড়বে। বেশিক্ষণ ভাবার সুযোগ পেল না ও। সেই স্কটিশ মহিলাটা মেরি ফ্রিজে ঢুকলো ওর সেলে। মেরে ওকে অজ্ঞান করে বেরোনোর চিন্তাটা বাদ দিল সলিল। সীসার মতো ভারী হয়ে আছে ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। তাছাড়া মোটেও দুর্বল মনে হচ্ছে না মহিলাকে, এবং নিশ্চয় এ ধরনের সম্ভাবনার কথা না ভাবার মতো বোকা নয় কিলিঙ্গার। দরজার বাইরে কাউকে না কাউকে দাঁড় করিয়ে রেখেছে। সেটা জো লুইও হতে পারে। সঙ্গে করে একটা হালকা ফোল্ডিং চেয়ার এনেছে মেরি। সেটাতে বসে কাটা আর সুতো বের করে লেস বুনতে আরম্ভ করলো। মানুষকে নির্যাতনের ভয়াবহ গল্প শুরু করলো ওর মিষ্টি সুরেলা কণ্ঠে। এতই সহজ ভঙ্গিতে যেন ড্রয়িং রুমে টি পার্টিতে বসে কেক বানানোর গল্প বলছে। জানেন মিস্টার সেন, আপনার মতো ভদ্রলোককে মিস্টার সেন বলেই ডাকা উচিত, কি বলেন? হ্যাঁ, যা বলতে এলাম, জলুইয়ের নির্যাতনের কাহিনী কয়েক মাস আগে, সেপ্টেম্বরেই বোধ হয়, না না, অক্টোবরের শেষে মনে আছে। তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন। লোকটার উপর অনেক কিছুই করলো, শেষমেশ একটা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলো। কি যন্ত্র বলতে পারবো না, যন্ত্রপাতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে ওটা দিয়ে লোকটার প্রজনন ক্ষমতা ধ্বংস করে দিয়েছিল ও, সর্বনাশ করে দিয়েছিল একেবারে। পরীক্ষা করতে দেখতে গিয়ে জেনে এসে আমাকে বলেছিল। ওর কথা শুনে খুব দুঃখ পেয়েছিলাম লোকটার জন্য। কোনোদিনই আর মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে পারবে না বেচারা। তবে তখনও জানতাম না মেয়েদের সংস্পর্শে আসার সুযোগই পাবে না ও আর কোনোদিন। একটা একটা করে ওর হাড়গুলো ভেঙেছিল মিস্টার জলুই, প্রচুর সময় নিয়ে, ধীরে ধীরে। তারপরও ছাড়েনি। অমানসিক অত্যাচার করে মেরে ফেলেছিল লোকটাকে। একের পর এক এ ধরনের আরো অনেক গল্প বলল মেরি। এসব ওকে কেন শোনাচ্ছে বুঝতে অসুবিধে হলো না সলিলের। ভয় দেখিয়ে ওকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। পরদিন সকালে আবার স্টাডিতে নিয়ে আসা হলো সলিলকে। কটা রঙের পাতলা চুলওয়ালা এক লোক ওর হাতে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ড্রাগ ঢুকিয়ে দিল। আর তারপর শুরু হলো প্রশ্নের পালা। কিলিঙ্গার ও তার স্ত্রী এমিলি বসে বসে মজা দেখছে। কিলিঙ্গার ওর স্ত্রীকে তুলে চকোলেট খাওয়াচ্ছে মুখে তুলে চকলেট খাওয়াচ্ছে। একটু পরপরই মুখ বাড়িয়ে দেয় এমিলি। গোল করে রাখা ঠোঁটের ভিতর একটা করে চকলেট ঢুকিয়ে দেয় কিলিঙ্গার। এবারে নিজেকে অনেকটা সংযত করতে পেরেছে সলিল। তাতে মনে মনে একটু হলেও সন্তুষ্ট। ড্রাগের কারণে মুখ বন্ধ রাখতে পারছে না ও। প্রচুর কথা বেরিয়ে আসছে আপনা আপনি। তবে সেসব কথার বেশিরভাগই ঠিক নয়। হয় পুরোটাই বানানো, নয়তো সত্যের উপর ভিত্তি করে এমন সব কথা বলছে যা একেবারে অর্থহীন, কোনো কাজে আসবে না কিলিঙ্গারের। কিছুক্ষণ পর নিজের সেলে ফিরে সেসব নিয়ে ভাবলো ও। টের পেল মাথাটা যদিও ঘোলাটে, চিন্তা শক্তি মোটামুটি ঠিকই আছে। সেদিন বিকেলেই আরেক দফা দৈহিক নির্যাতন চালালো ওর উপর জলুই। এবার কিলিঙ্গারের স্টাডিতে নয়, মস্ত বড় একটা ঘরে, তাতে সারি সারি সিট। একসময় গ্যালারি ছিল, এখন শরীর চর্চা কেন্দ্র বানানো হয়েছে। সিটে বসে মহা আনন্দে সলিলের উপর লুইয়ের নির্যাতন উপভোগ করছে জনা কয়েক দর্শক। নিখুঁত শৈল্পিকভাবে যেন রবিশঙ্করের সেতারের টোকায় ওকে ব্যথা দিয়ে চলেছে জলুই। সীমাহীন কষ্ট। কোনো রকম প্রশ্ন করছে না, না পিটানোর আগে না পরে। হেনরি কিলিঙ্গার আর তার সঙ্গী সাথীরা তো আছেই। ওদের সঙ্গে এখন নতুন আরেকজন দর্শক যোগ হয়েছে। চেহারাটা অনেকটা চীনাদের মতো, নাম হুয়ান ক্যাস্টিলো।
দেখার আগেই ওর নাম শুনেছে সলিল। প্রথমবারের চেয়ে এবার আরও বেশি সময় ধরে চলল নির্যাতন। আর সারাক্ষণ আনন্দে উফ আহ করতে থাকলো এমিলি। মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, মারো মারো মিস্টার জলুই, আরো ব্যথা দাও, শুয়োরের মতো যাতে চেঁচায়। কিন্তু কি করে যেন ব্যথা সহ্য করার ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে সলিলের। মার খেতে খেতে এভাবেই বোধ হয় ক্ষমতাটা অর্জন করে নেয় মানুষের দেহ। পাজি মেয়ে লোকটার জঘন্য কথাগুলো কানে নিচ্ছে না, চুপচাপ নিজেকে যেন সঁপে দিয়েছে জো লুইয়ের হাতে। যদিও এছাড়া আর কিছু করারও নেই। সেই সঙ্গে অন্যমনস্ক থাকার প্রাণপণ চেষ্টা করছে। সেই রাতে সলিলের সেলে ঢুকলো জেনিফার। মোলায়েম স্বরে ওকে সমবেদনা জানালো। সেলের দরজার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে আর বারবার গালি দিচ্ছে অত্যাচারী জানোয়ারগুলোকে, যারা সলিলের উপর এমন অমানসিক নির্যাতন করেছে। একটা সময় ব্যাংকে বসে ঘনিষ্ঠ হয়ে এলো, নিজেকে সমর্পণ করতে চাইল সলিলের কাছে। কিন্তু সতর্ক রয়েছে সলিল। মেয়েটার উদ্দেশ্য বুঝে গেছে। ওর মুখ থেকে কথা বের করার নতুন কৌশল এটা ব্ল্যাকমেইলারদের। ওরা ভেবেছে দৈহিক মিলনের সময় দুর্বল মুহূর্তে এক আধটা গোপন কথা ফাঁস করে দিতে পারে সলিল। তারপর 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বেরিয়ে আসবে বাকি সব। মোট কথা, কোনো দিকে ফাঁক রাখছে না লোকগুলো। তবে ওদের ফাঁদে পা দিল না সলিল। পরদিন সকালে ওকে রুটি আর ঠান্ডা স্যুপ দেয়া হলো। আজকে ওকে ধরে আনার ষষ্ঠ না দশম দিন জানে না সলিল। খাওয়ার পর ওকে নিয়ে যাওয়া হলো স্টাডিতে। ড্রাগ ইনজেক্ট করে দিল টোপাক। তারপর শুরু হলো জেরা। কয়েক ঘন্টা পর একটা সুন্দর বাথরুমে ওকে নিয়ে এলো জলুই। শেভ করার জন্য ইলেকট্রিক রেজর দিল, ভালো মতো টয়লেট করার সুযোগ দিল। নির্বিকার মুখভঙ্গি করে রইল সলিল। ও যে আরাম পেয়েছে সেটা বুঝতে দিল না জলুইকে। তবে শেভ আর সাবান ঘষে গোসলের পর যখন আবার ওকে সেই পুরানো নোংরা পোশাকগুলোই পরতে দেয়া হলো, ভীষণ খারাপ লাগলো। এরপর ডাইনিং রুমে নিয়ে যাওয়া হলো ওকে। ওখানে কিলিঙ্গার আর ওর সঙ্গীরা খেতে বসেছে। নীরবে খাবার সরবরাহ করে যাচ্ছে দুজন জাপানি পরিচারক। দুজনেরই চওড়া কাঁধ, জাপানিদের গড় উচ্চতার চেয়ে কিছুটা বেশি লম্বা। নিঃশব্দে এমন ভঙ্গিতে হাঁটছে যেন মাটি স্পর্শ করছে না পা। আর হাতের তালুর কিনারা দেখলেই বোঝা যায় ওরা ক্যারাতে ওস্তাদ। ডিনারটা হলো সলিলের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। আলোচনাগুলো খুবই স্থূল। আধিপত্যটা বেশিরভাগই রইল এমিলির দখলে। বিরক্তিকর প্রসঙ্গহীন সব কথাবার্তা। কিলিঙ্গার আর জলুই কিছু বললেই তাতে নাক গলানো, এসবই চলল। সলিলকে ওরা আলোচনায় অংশ নিতেও দিল না, আবার বাধাও দিল না। যা খেতে দেয়া হলো তাই খেলো, শুধু মদ বাদে। ডিনার শেষ হলে শরীরচর্চা কেন্দ্রে চলে এলো সবাই, যেন খাবার পরবর্তী বিনোদন হিসেবে হজমের সুবিধে হবে বলে পিটানো হলো সলিলকে। ভালো আচরণ আর ভালো খাবারের পর হঠাৎ এই ব্যথার প্রচণ্ড ধাক্কাটা হয়ে উঠল সহ্যের অতীত। মানুষকে কি করে কষ্ট দিতে হয় খুব ভালো মতো জানে এই লোকগুলো, বিশেষ করে জলুই। ব্যথা দেওয়ার শিল্পী বলা যেতে পারে ওকে। মারার পর আবার ওকে সেলে নিয়ে আসা হলো। খাটিয়ায় পড়ে হাঁপাতে থাকলো ও। মানসিক ভারসাম্য সামলে নেয়ার চেষ্টা করছে। আগামী দিন কোনভাবে নির্যাতন করা হবে ভাবছে। হয়তো আবার তুলে দেয়া হবে টোপাকের হাতে। শরীরে ড্রাগ ঢুকিয়ে কথা আদায়ের চেষ্টা চলবে। হয়তো নিয়ে যাওয়া হবে কিলিঙ্গারের স্টাডিতে। ভদ্র ভাষায় ওকে জেরা করবে কিলিঙ্গার, কিংবা মেরে এসে ভয় দেখানো গল্প বলবে, অথবা জেনে এসে নগ্ন হয়ে ওকে জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে সহানুভূতি জানাবে। ভিন্ন পদ্ধতিতে কথা আদায়ের চেষ্টা চালাবে।
কিংবা একেবারে নতুন কোনো কৌশল করবে ওরা। কিছু কিছু ভুল তথ্য যদি ওদের গেলাতে পারে, তাহলে হয়তো যন্ত্রণা কম দেবে। নিজের দেহের কথা ভাবল সলিল। একটা চোখ প্রায় বুজে গেছে। সারা দেহে অসংখ্য কালশিটের দাগ। একটা কনুই আর এক হাঁটু অনেকখানি ফোলা। সারা গায়ে টনটন ব্যথা। তবে হাড় আর ভাঙেনি এখনো। নিজের কাজ বোঝে জলুই। দেহের খুব বেশি ক্ষতি করলে কিংবা জখম করলে চিতি ঠিকমতো কাজ করতে চাইবে না। তাতে তথ্য মিস হয়ে যাওয়ার সম্ভাবনা, ভুলভাল তথ্য বেরোতে পারে। সেজন্য মগজটাকে ঠিক রেখে ব্যথা দিয়ে চলেছে। সমস্ত তথ্য আদায় না করে মেরে ফেলবে না ওকে। অনেক দিন পার হয়ে গেছে। আরও কয়েকদিন সহ্য করতে পারবেও। নিজেকে বোঝালো সলিল। রানা আসা পর্যন্ত টিকে থাকতে পারবে, টিকিয়ে রাখতে হবে। কিন্তু কতদিনে আসবে রানা? কয়েকদিন পর নাকি কয়েক সপ্তাহ? আসতে অনেক দেরি করে ফেলবে না তো? থামো, গাধা কোথাকার। নেতিবাচক নেতিবাচক ভাবনা ভেবো না। তাহলে আর একদিনও টিকতে পারবে না। প্রচণ্ড ব্যথা নিয়ে একপাশে কাত হয়ে শুলো। বারবার নিজেকে বলতে থাকলো, কোনো মতেই মচকাবো না আমি। নিজেকে টিকিয়ে রাখবো, যেমন করে পারি। রাখবো, রাখবো। কোনো তথ্য দেব না শয়তানগুলোকে। 6। আরে দাও দাও, আমি ধুই বলে জোর করে নিজের এঁটো প্লেটটা সোহানার প্লেটের উপর রাখলো রানা। বেশিরভাগ কাজ তো তুমিই করলে। এসে পর্যন্ত সমস্ত কাজ, রান্না বাড়া। সুবোধ গৃহকর্তা হতে চাইছো? হাসলো সোহানা। ঠিক আছে, হও। একটা বোতল খুলবো নাকি? খাবে আজ? মোর তো ভালোই মনে হচ্ছে। খোলো বলে এটো প্লেট আর চামচগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল রানা। আবার যখন ফিরে এলো, দেখলো দুটো গিলাসে ফ্রেঞ্চ রেড ওয়াইন ঢেলেছে সোহানা। কফি টেবিলের পাশে রাখা আর্ম চেয়ারে বসে নিজের গিলাসটা তুলে নিল রানা। সেদিন সকালেই হিথ্রো বিমানবন্দরে নেমে সোহানার সঙ্গে চলে এসেছে ওর পেন্ট হাউজে। তারপর সারাটা দিনই প্রায় ঘুমিয়েছে। গাঢ় নীল শার্ট আর ধূসর স্কার্ট পরেছে সোহানা। কোমরের কাছে সোনালি বেল্ট। আর রানা পরেছে কালো সোয়েটার আর নরম মোটা কাপড়ের সাদা পাজামা। ঘুমানো হলো, খাওয়া হলো, এরপর কি ম্যাডাম? ভুরু নাচালো রানা। ঘুম তো আর সহজে আসবে না। এক মুহূর্ত ভাবলো সোহানা। আচ্ছা, একবার জোয়ালিনের সঙ্গে কথা বললে হতো না? তুমি কি ভেবেছ বসে আছি? এয়ারপোর্টে নেমেই করেছি, তুমি যখন টয়লেটে। কই বলনি তো? প্রসঙ্গই ওঠেনি। ভাবছি কাল গিয়ে দেখা করব। হ্যাঁ, তাই করব। আমাকে বলেছে কাল শহরে আসবে। ভাবছি ফোন করে বলে দেব বিকেলে দেখা করব। কি বলো? আমার অসুবিধে নেই। হাতের গ্লাসটার দিকে তাকালো সোহানা। এখানে এলেই বা ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, কিন্তু ফোন বাজলো। রিসিভারটা রয়েছে সোহানার হাতের কাছে। তুলে নিয়ে কানে ঠেকালো। ওপাশের কথা শুনে বলল, থ্যাংক ইউ জিম, এখানে চলে আসতে বলো। রিসিভার রেখে রানার দিকে তাকালো। রয় কনারি। রিসেপশন এরিয়া থেকে একটা প্রাইভেট লিফট পেন্ট হাউসে উঠে এলো। লিফটের দরজা খুলতেই করিডোরে নেমে এলো রয়। সোহানা দাঁড়িয়ে আছে ওখানে, ওকে এগিয়ে নিতে এসেছে। পদবিনী পদবিতে নিচে হলেও সলিল কিংবা রানার চেয়ে কয়েক বছরের বড়। ছোটখাটো একজন অতি সাধারণ চেহারার মানুষ রয়। গাঢ় রঙের স্যুট পরনে, মাথায় বাউলার হ্যাট, হাতে গোটানো ছাতা। দেখে মনেই হয় না একটা উচ্চ পর্যায়ের গুপ্তচর সংস্থার সেকেন্ড ইন কমান্ড। সবসময় কেমন একটা কাছুমাছু ভাব। এতে অবশ্য খুবই সুবিধে হয়েছে। কেউ ওকে গুপ্তচর বলে সন্দেহ করে না, ভাবে কোনো সদাগরি অফিসের হেড ক্লার্ক। অথচ রীতিমতো দুর্ধর্ষ একজন স্পাই ও।
ঘরে ঢুকে প্রথমে ছাতাটা টেবিলে রাখলো, মাথা থেকে হ্যাটটা খুলে রাখলো তার পাশে। লিফট থেকে নামার পর একটা কথাও বলেনি। এখন বলল সোহানার দিকে তাকিয়ে, কিছু মনে করবেন না ম্যাম, খানিকটা ব্র্যান্ডি দিতে পারেন আমাকে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শিওর, সোহানা বলল। রানার উপর চোখ পড়ল রয়ের। এই যে স্যার, আপনিও আছেন দেখছি। যাক, ভালোই হলো। সলিলের ব্যাপারটা সত্যি দুঃখজনক রয়, রানা বলল। ব্র্যান্ডির গ্লাসটা নিল রয়, বিড়বিড় করে ধন্যবাদ দিল সোহানাকে। তারপর লম্বা সোফাটার দিকে এগোলো। সোহানা একদিকে বসলে ও আরেক দিকে বসলো। তারপর যেন সুরে মারল কথাটা। আজই সকালে জানলাম জন ঘুষ খেয়েছিল। সলিলের পিজোর ড্রাইভার? ভুরু কোচকাল সোহানা। হ্যাঁ। গ্লাসে চুমুক দিল রয়, নাক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। টাকাটা রেখেছে লন্ডনের একটা ব্যাংকে। হঠাৎ করেই 10,000 পাউন্ড জমা পড়েছে। বেতন যা পায় তাতে এত টাকা একসঙ্গে কোনোদিনই জমা দিতে পারার কথা নয় ওর। টাকাটা পেল কোথায়? খোঁজ নিয়ে জানতে পারলাম ব্যাংকো ম্যাকাও ডা কমার্শিয়াল থেকে রয়ের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে, আর দিয়েছে ব্যাংকটার মালিক। ভুয়ো ক্যানটা কি? রানা বলল। দীর্ঘ একটা মুহূর্ত রানার দিকে তাকিয়ে থেকে রয় বলল, ঘুষটা কেন দিল রয়কে সেটা আন্দাজ করতে পারছি না স্যার। মিস্টার সেনকে খুন করার জন্যে? মাথা নাড়ল রানা। ওহো, সেটা ভাবা যেত যদি জন বেঁচে থাকতো, কিন্তু সেও মারা গেছে। আমার ধারণা ওর অ্যাকাউন্টে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেয়া হয়েছে সলিলকে কারো হাতে তুলে দেওয়ার জন্যে। এক মুহূর্ত থেমে হাতের গ্লাসের দিকে তাকিয়ে রইল রয়, তারপর মাথা ঝাঁকালো। ঠিক এই সন্দেহটাই আসছে আমার মনে। মিস্টার সেন মারা গেছেন, এটা আমিও মানতে রাজি নই স্যার, কারণ এখনো লাশটা পাওয়া যায়নি। চেয়ারে সোজা হয়ে বসলো রানা। বোঝাই যাচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্ট সেফ ধাপ্পাবাজি, সবার চোখে ধুলো দেওয়ার জন্যে। শ্রাক করল রয়। ঠিক, কেউ ওকে তুলে নিয়ে গেছে তথ্য আদায়ের জন্যে। সেই তথ্য কে কোন কাজে লাগাবে সেটা অবশ্য এখনো জানি না। সব কথা জেনে নেয়ার পর নিশ্চয় ওকে মেরে ফেলা হবে। রানার দিকে তাকিয়ে আছে রয়, সোহানাও তাকিয়ে আছে। কোলের উপর আলতো করে ফেলে রেখেছে ও হাত দুটো, চোখে শূন্য দৃষ্টি। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, সোহানা, খোদা, একটা কথা মনে করার চেষ্টা করছি আমি কদিন ধরে। কোন কথাটা ম্যাম? জিজ্ঞেস করল রয়। উঠে দাঁড়ালো সোহানা, পায়চারি শুরু করলো, চোখ আধ বোঝা। হঠাৎ থেমে গিয়ে ঘুরে তাকালো রানার দিকে। দিন মার্টিনের কথাটা বলো ওকে রানা, তুমি বলতে থাকো, আর আমি তোমার মুখে শুনতে শুনতে আমার মন খুঁতখুত করার কারণটা বোঝার চেষ্টা করি। নদীর উপর পাহাড়ের তাকে আটকে পড়া লোকটাকে কিভাবে উদ্ধার করেছে সোহানা, কিভাবে নির্জন পথে 3জন লোকের সঙ্গে মারামারি করেছে, এসব রয়কে বলল রানা। রয় বলল, তার মানে আপনি বলতে চাইছেন ওই লোকটা কিছু দেখেছিল? পাইচারি থামিয়ে ফিরে তাকালো সোহানা। মাথায় বাড়ি খেয়েছিল, বারবার জ্ঞান হারাচ্ছিল, তাই অনেক কিছুই গুলিয়ে ফেলেছিল। আমি ওকে নানাভাবে প্রশ্ন করে জানার চেষ্টা করেছি। আমি বলেছিলাম, কাল গাড়িটা যখন রাস্তার কিনারা দিয়ে নদীতে পড়ে যায়, নিশ্চয়ই আপনি তখন ছিলেন এখানে, একটা ধূসর পিজো। ঘটনাটা ঘটতে দেখেছেন? ও কিছুক্ষণ চিন্তা করে জবাব দিয়েছে, কিনারা দিয়ে নদীতে পড়ে গেছে? না, কই, দেখিনি তো। ভুকুটি করল রানা। তার মানে গন্ডগোলটা এখানেই, আর এটাই তোমার মন খুঁতখুত করার কারণ। মাথা ঝাঁকালো সোহানা। হ্যাঁ, গাড়িটা দেখেছ, কিন্তু নদীতে পড়তে দেখেনি।
গাড়িটা দেখেছে কিন্তু পড়তে দেখেনি, রানা বলল। তার মানে ওটা ওখানে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, ওই নদীর ওপারের বাঁকটাতে। রয়ের দিকে তাকিয়ে ভুরু নাচালো। কিছু বুঝলেন? হাতের উল্টো পিঠ দিয়ে ঘামে ভেজা ভুরু মুছল রয়। হয়তো আগে থেকেই জনের সঙ্গে ব্যবস্থা করে রেখেছিল কিডন্যাপাররা। হয়তো নদীর অন্য পারে পাহাড়ের তাকের উপর পড়ে থাকা লোকটাকে, কি যেন নাম লোকটার? সোহানার দিকে তাকালো। ডিন মার্টিন। হ্যাঁ, ডিন মার্টিনকেও দেখে ফেলেছে ওরা, আর সেজন্যই 3 গুন্ডা গিয়ে হাজির হয়েছিল। সোহানার দিকে তাকালো রয়। আপনার কাছ থেকে ওকে ছিনিয়ে নেবার জন্যে, ম্যাম। ডিনকে দরকার এখন আমাদের, তাই না? মূল্যবান তথ্য রয়েছে ওর মগজে। ঠোঁট কামড়ালো সোহানা। তাই তো মনে হচ্ছে। এতদিনে নিশ্চয় ডাক্তার রেনোয়া সিভেনেজের ক্লিনিক থেকে ছাড়া পেয়ে গেছে ও। বেরিয়ে কোথায় গেছে কে জানে। ইস, আমি একটা গাধা। ওকে এভাবে ফেলে রেখে আসা মোটেও উচিত হয়নি আমার। ও মাথা ঝাঁকালো রানা। ও সুস্থ হওয়ার পর আরো প্রশ্ন করা উচিত ছিল। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। এখন ওকে খুঁজে বের করা দরকার। সামনে ঝুঁকলো রানা। শোনেন রয়, আমরা ধরে নেব সলিল বেঁচেই আছে। গ্লাসের ব্র্যান্ডি শেষ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো রয়। কিন্তু এ মুহূর্তে কোথায় আছেন জানি না। হয়তো ইতালিতে কোনো মাফিয়া ডনের খামার বাড়িতে, কিংবা পাকিস্তান অথবা আফগানিস্তানের জঙ্গি অথবা সন্ত্রাসীদের আস্তানায়। তথ্য সংগ্রহের জন্যে হয়তো অমানসিক নির্যাতন করা হচ্ছে। রানা বলল, ঠিক বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বের করে আনতে হবে আমাদের। মুখের ভঙ্গি শান্ত, কিন্তু কণ্ঠের উদ্বেগ চাপা দিতে পারল না ও। কিন্তু কোথায় খুঁজবো আমরা? রয়ের প্রশ্ন। ইটালি, পাকিস্তান না আফগানিস্তান? সোহানার দিকে তাকালো রানা, আবার রয়ের দিকে ফিরল। আমার বিশ্বাস ফ্রান্সেই আছে, আমেরিকার এক ব্ল্যাকমেইলারের হাতে বন্দি। হুঁ, বলল সোহানা, কোনো এক দুর্গে। আমাদের প্রথম কাজ এখন ডিনকে খুঁজে বের করা, বলল রয়, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে প্রশ্ন করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার সিভেনিসকে তো ফোন করতে পারি, সোহানা বলল। ডিন হয়তো ঠিকানা রেখে গেছে তার কাছে। করে দেখতে পারো, রানা বলল। তবে লাভ হবে বলে মনে হয় না। ক্লিনিকে ডিনের ঠিকানা রেখে আসার কোনো কারণ নেই। তাহলে উপায়? আবার ঠোঁট কামড়ালো সোহানা। বসে পড়ল একটা সোফায়। চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে রানা। ক্লিনিকের উপর যদি নজর রেখে থাকে কিডন্যাপাররা, তাহলে ও বেরোনো মাত্র খপ করে ধরবে। তারপর সেফ ওর মুখটা বন্ধ করে দেবে, পুলিশ কিংবা অন্য কারো হাতে পড়ার আগেই। ফোনের শব্দে ফিরে তাকালো। এগিয়ে গিয়ে রিসিভার তুলে কানে ঠেকালো। হ্যালো, হ্যাঁ জিম, বলো। কে এসেছে? দুই ভুরু উঁচু হয়ে গেছে ওর। বিস্মিত দৃষ্টি চট করে একবার ঘুরে গেল সোহানার মুখের উপর দিয়ে। আমি আসবো। থেমে এক মুহূর্ত উপাসের কথা শুনল। ও আচ্ছা, ঠিক আছে, পাঠাও। রিসিভার নামিয়ে রেখে চুলে আঙুল চালালো। কাকতালীয় ঘটনা আর কাকে বলে? সোহানা, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। রিসিপশনে বসে আছে। জিম বলছে লোকটা অসুস্থ। নাম ডিন মার্টিন। হা করে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল রয়, যেন বিশ্বাস করতে পারছে না। তারপর হাসি ফুটল মুখে। 2 মিনিট পর পিছলে খুলে গেল লিফটের দরজা। সতর্ক ভঙ্গিতে ফরারে বেরিয়ে এলো ডিন। মস্ত সিটিং রুমের দিকে তাকালো। সোহানা ছাড়াও আরো দুজনকে দেখলো ওখানে। মোটা সুতির ট্রাউজার পরেছে ডিন, গায়ে ভেড়ার চামড়ার জ্যাকেট। এক হাতে
একটা ট্রাভেলিং কেস, মুখটা ফ্যাকাশে। উজ্জ্বল চকচকে চোখ জোড়া এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন কোনো একটা জায়গায় দৃষ্টি স্থির করতে অসুবিধে হচ্ছে ওর। কেসটা নামিয়ে রেখে সোজা হয়ে গিয়ে সামান্য ঢলে উঠল ও। সোজা হতে গিয়ে সামান্য ঢলে উঠল ও। তারপর এগিয়ে এলো সামনে।